অবকাঠামো দেখেছি বিভিন্ন রকম, কিন্তু এই সময়েই একটা বড় ধরনের মেগা দুর্নীতির একটা বড় বিস্তার ঘটে। বিপুল কেন্দ্রীভবন, বৈষম্য অনেক বেশি বাড়তে থাকে, লুণ্ঠনের এমন একটা অবস্থা তৈরি হয় যে এটা এই লুণ্ঠনের মধ্যে দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকলেও এই অর্থনীতি দাঁড়াতে পারতো না, যে অবস্থা তৈরি হয়েছিল, এবং সম্পদ পাচার। এর মধ্যে দিয়ে খুব দ্রুত বাংলাদেশের ধনী বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ সারা পৃথিবীর মধ্যে এই হাসিনা আমলে। এবং এই লুণ্ঠন দুর্নীতি পাশাপাশি ওইটাকে টিকিয়ে রাখার জন্য ছিল নিপীড়নমূলক একটা ভয়ঙ্কর ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত, শহরাঞ্চল, সমস্ত জায়গায় একটা নির্যাতনের জাল ছিল। তো সেটা একটা মানে দুর্নীতি, লুণ্ঠন এবং অত্যাচার, এই তিনটা মিলে মানুষের মধ্যে যে ক্ষোভগুলো তৈরি হচ্ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্ন ধরনের আন্দোলনের মধ্যে তো হয়েছে। কিন্তু যখন তৃতীয়বারের মতো একটা তথাকথিত নির্বাচন, মানে নির্বাচন নামের একটা প্রহসন করে 2014, 2018, 2024 এই তিনটা নির্বাচনই ছিল আসলে অনির্বাচন, মানে একটা একটা তথাকথিত নির্বাচন, কোনো নির্বাচন নাই। তৃতীয়বারের মতো যখন এই শাসকরাই আবার নির্বাচিত বলে নিজেদের ঘোষণা করল, তারপরে সমাজের মধ্যে একটা ভয়ঙ্কর রকম হতাশা কিংবা একটা বলা যায় যে ডিপ্রেশন, সোশ্যাল ডিপ্রেশন, সেরকম একটা অবস্থা তৈরি হলো যে কোনোভাবেই বদলানো যাবে না, বাংলাদেশ এই ধারাতেই চলতে থাকবে। তো তারপরে কোটা বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যে নড়াচড়া হচ্ছিল, সেটা প্রথম দিকে সরকার যথেষ্ট নমনীয় ছিল। সরকার দলের অনেক লোকজন আন্দোলনের মধ্যে ছিল, ছাত্রলীগের অনেক কর্মী আন্দোলনের মধ্যে ছিল। সেটাই একটা পর্যায়ে গিয়ে যখন সরকার একটা আগ্রাসী ভূমিকা নিল এবং নির্বিচার হত্যাকাণ্ড শুরু হলো, সেটা প্রতিরোধ করতে গিয়ে নারী, তারপরে সমাজের বিভিন্ন অংশ, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, শ্রমিক, বিভিন্ন পর্যায়ের মানুষ তাদের ভেতরের যে ক্ষোভগুলো, সেই ক্ষোভগুলো নিয়ে এই শিক্ষার্থীদের সাথে যোগ দিল, এবং তার মধ্যে দিয়ে যে অপ্রতিরোধ্য একটা শক্তি তৈরি হলো, সেটা থেকেই শেখ হাসিনা, যাকে মনে হইতো যে কোনো মতেই তাকে সরানো সম্ভব না, নির্বাচন কিংবা অনির্বাচন কোনোভাবেই সম্ভব না, সেই শেখ হাসিনা সরকারের পতন ঘটল। এটা সবচেয়ে বড় শক্তির দিক হচ্ছে যে এর মধ্যে থেকে একটা বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল। আমরা দেয়ালে দেয়ালে গ্রাফিতি যেটা দেখলাম, সেই গ্রাফিতির মধ্যে মূল বক্তব্যটাই ছিল যে বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ হবে, নির্যাতন মুক্ত বাংলাদেশ হবে। এখানে বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন লিঙ্গের মানুষ এবং শ্রেণী বৈষম্য থেকে উঠে সকল পর্যায়ের মানুষ একটা ঐক্যবদ্ধভাবে একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবে। এই যে প্রত্যাশাটা, এটা আমি মনে করি খুব শক্তির জায়গা এই গণঅভ্যুত্থানের। তো গণঅভ্যুত্থানের এই শক্তি দিয়েই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হয়েছে। তারপরের পর্ব আমরা দেখলাম, সেই পর্বে এসে আমরা দেখলাম তার দুর্বলতার অংশ। দুর্বলতাটা হচ্ছে যে যেমন 69-এ আমরা গণঅভ্যুত্থান দেখেছি, 90-এ গণঅভ্যুত্থান দেখেছি, সেটা আমরা চিত্রটা ছিল খুব পরিষ্কার যে কারা নেতৃত্ব দিচ্ছে, এখানে সংগঠন কারা, রাজনৈতিক দলগুলো কারা আছে, ছাত্র সংগঠন কে কে নেতৃত্ব দিচ্ছে, বিষয়গুলো খুব পরিষ্কার ছিল, এবং তারা কি চায়, অবজেক্টিভ কি, লক্ষ্য কি, সেগুলো সব পরিষ্কারভাবে ছিল। কিন্তু 2024-এর গণঅভ্যুত্থানের মধ্যে কারা সংগঠিত মূল ভূমিকা পালন করছে, তাদের আসলে মানুষজন চিনতই না। এটা আবার একটা শক্তিরও জায়গা, কিন্তু চিন্ত না মানে হচ্ছে যে তাদের লক্ষ্য কি, তারা রাজনৈতিক অবস্থান কি, তারা বাংলাদেশকে কোথায় নিতে চায়, সেগুলো পরিষ্কার ছিল না। বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানে অংশ করেছেন অনেকখানি দেয়ালের গ্রাফিতি দেখে যে এখানে একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা হচ্ছে, যে কারণে বৈষম্যহীন চিন্তার ধারক বাহক যারা, তারাও ব্যাপকভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো দুর্বলতাটাই পরবর্তীকালে একটা বড় বিপরীত যাত্রা বা উল্টো যাত্রার সূচনা করল। দেখা গেল যে যে সমস্ত শক্তি বৈষম্যবাদী রাজনৈতিকভাবে, যারা ধর্মকে ব্যবহার করে কিংবা ধর্মকে ব্যবহার না করলেও যারা বিভিন্ন ধরনের বৈষম্যের উপর দাঁড়ানো, ধর্মীয় বৈষম্য যাদের উপরে যারা ভর করে কিংবা জাতিগত বৈষম্যের উপরে যারা ভর করে,
লিঙ্গীয় বৈষম্যকে যারা ভর করে কিংবা শ্রেণী বৈষম্যের উপরেই যারা দাঁড়ানো থাকে, সেই শক্তিগুলো দেখা গেল যে তাদের দাপট দেয় না। এবং অন্তর্বর্তী সরকার তাদেরই মুখপাত্র হয়ে উঠল। দেখা গেল যে মব সন্ত্রাস হচ্ছে, কিছু গোষ্ঠী যা খুশি তাই করছে, মাজার ভাঙা হচ্ছে, মন্দিরের উপর আক্রমণ হচ্ছে, কিংবা এমনকি মসজিদ যেগুলো মাজারের সাথে যুক্ত মসজিদ সেগুলির উপর আক্রমণ হচ্ছে, কবরের উপর আক্রমণ হচ্ছে, তারপর নারীর উপর আক্রমণ হয়েছে। এবং এর পাশাপাশি দেখা গেল শ্রমিকরা যখন আন্দোলন করছে তখন সরকার খুব দাপট দেখাচ্ছে এবং সরকারের গুলিতে শ্রমিক নিহত হয়েছে। কিন্তু এই সমস্ত যখন দেখা গেল যে কিছু গোষ্ঠী, এই সমস্ত গোষ্ঠী যখন বিভিন্ন দাবিনামা উপস্থিত করে তখন সরকার খুব নমনীয় থাকে। বোঝা গেল যে সরকার হচ্ছে বিভিন্ন বৈষম্যবাদী শক্তির একটা প্রতিনিধি হিসেবে কাজ করছে। এবং রাজনৈতিক দল হিসেবে যদি বলা যায় যে আমরা তিনটা দলের খুব আধিপত্য দেখলাম সরকারের উপরে। একটা হচ্ছে জামাত ইসলামী, তার সবচাইতে বেশি প্রশাসন বিভিন্ন জায়গায় তার প্রভাব বেশি। এনসিপি নতুন যেটা দল হয়েছে, যাদের গণভিত্তি না থাকলেও যাদের 24-এর গণঅভ্যুত্থানের ভূমিকার কারণে তাদের বলা যায় যে অনেক ধরনের উগ্র কিংবা সহিংসতার মুখী কিংবা এই যে মব সন্ত্রাসের প্রতি সমর্থনমূলক কথাবার্তা সত্ত্বেও মানুষজন তাদের একটু ভরসা করতে চেয়েছে, তাদের একটা প্রভাব ছিল সরকারের। আর বিএনপির প্রভাব ছিল। এর মধ্যে জামাতেরই আমরা দেখি যে প্রভাবটা বেশি। এবং জামাতের সাথে হেফাজত, অন্য যারা আছে তাদের নারী বিদ্বেষী কিংবা অন্যান্য জাতি বিদ্বেষী, শ্রেণী বিদ্বেষী যে সমস্ত তৎপরতা, লিঙ্গীয় বিদ্বেষী, এই সমস্ত যে তাদের অবস্থান, সেই অবস্থানগুলো, ধর্মীয় বিদ্বেষ, এই সমস্ত বিষয়গুলো দিনে দিনে উৎকট হতে থাকলো। আমরা দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে জোর জবরদস্তি করে কাউকে নামানো হচ্ছে, ধরানো হচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে তাদের ছাত্র নেতৃবৃন্দ শিক্ষকদের সম্পর্কে কথাবার্তা কিভাবে বলতে হয় সেটাও এখন পর্যন্ত, মানে কি ধরনের শিক্ষার্থী এবং কি ধরনের শিক্ষকরা এখন বিশ্ববিদ্যালয়ের দাপট দিয়ে চালাচ্ছে, এটা দেখলে এই দুর্বলতাগুলি বোঝা যাবে যে মানে কারা এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নিজেদের দাপট দেখাতে চাচ্ছে। তো তার ফলে এরা ঠিক ছাত্রলীগেরই আরেকটা সংস্করণ আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগের চাইতেও বেশি তাদের আক্রমণাত্মক ভঙ্গি, কিংবা দেখা যাচ্ছে যে তারা কোনো একটা জায়গায় কোনো প্রতিষ্ঠানে কেউ পদ দখল করবে, তখন এই কিছু গোষ্ঠীকে মব সন্ত্রাস তৈরি করে সেই জায়গাটা দখল করার চেষ্টা করছে। প্রতিষ্ঠান দখল করতে হবে, সেটা লুটপাট হচ্ছে, বাড়ির ঘরের মতো লুটপাট, জাদুঘর লুটপাট, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিহ্ন ভেঙে চুরে শেষ করা। এটা কিছু মতদর্শিক ব্যাপার আছে যারা মুক্তিযুদ্ধকে একেবারে সহ্য করতে পারে না, কিংবা যারা বৈষম্যবাদী রাজনীতির উপর দাঁড়ায়, এদের একটা মতদর্শিকভাবে তারা এই আক্রমণগুলো করে। আরেকটা গোষ্ঠী আছে এদের সাথে যুক্ত হয়ে লুটপাট করার জন্য এবং তারপরে মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করার জন্য, মানুষের বিভিন্ন জনের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা নিয়ে তাদেরকে মামলায় দেওয়া হবে না এরকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিভিন্ন পাইকারিভাবে মামলা দিয়ে দেখা যাচ্ছে যে বহু মানুষ যাদের সাথে কোনো সম্পর্ক নাই তাদের হত্যার মামলা দেওয়া হচ্ছে, দিয়ে আবার কাউকে কাউকে মামলা দেওয়া হবে নইলে আপনি চাঁদা দেন, এইভাবে করা হচ্ছে। এইগুলি আবার সরকারে দেখা যাচ্ছে খুব নমনীয় অবস্থা। তো এগুলির মধ্যে সামনের দিনে আমাদের অগ্রসর হতে গেলে আমাদের শ্রেণী প্রশ্নটা যেমন সামনে আনা দরকার, লিঙ্গ প্রশ্নটা সামনে আনা দরকার, জাতীয় স্বার্থের প্রশ্ন সামনে আনা দরকার। এই সরকারকে অনেক জায়গাতে আমরা খুব নমনীয় দেখছি, কোনো কোনো জায়গায় তার আবার খুব শক্তিশালী অবস্থা। যেমন বন্দরের চুক্তি করতেই হবে, বিদেশি কোম্পানির সাথে চুক্তি করার ব্যাপারে ইউনূস সাহেব সহ অন্যদের বিপুল উৎসাহ, এবং সেইখানে তাদের শক্তির কোনো কমতি নাই, তাদের দৃঢ়তার কোনো কমতি নেই। যখনই জনগণের স্বার্থ কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি আসে তখন তারা খুবই নরম, তাদের কোনো শক্তি নাই, তাদের প্রতিষ্ঠান নাই, কি করব দেখেন এই সেই এরকম একটা অবস্থা। তার মানে আসলে তাদের শক্তিটা কোন জায়গায় তারা ব্যবহার করতে চায় এবং কোন জায়গায় তারা দুর্বল, এটা থেকে তাদের মতাদর্শিক রাজনৈতিক অবস্থানটা বোঝা যায়। সুতরাং এই সরকার কিংবা এই সরকারের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ঘনিষ্ঠভাবে যুক্ত, তাদের উপরে তো ভরসা করে বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা হবে না, কারণ এরা সবাই হচ্ছে তার উল্টো যাত্রামুখী। সুতরাং জনগণের মধ্যে জাতীয় স্বার্থের প্রশ্ন, লিঙ্গীয় প্রশ্ন, শ্রেণী প্রশ্ন এবং বাংলাদেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষক, শ্রমিক এবং অন্যান্যদের যে সমস্ত অস্তিত্বের জায়গা এবং তাদের স্বার্থের জায়গা,
এখানে ভারত আমাদের উপরে আধিপত্য চালাচ্ছে, যুক্তরাষ্ট্র এখানে নানা রকম ইকুয়েশন চালাচ্ছে, চীন তার নতুন করে আধিপত্য তৈরি করতে চাচ্ছে। এগুলি এগুলি এদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়েই শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। তারা এখনো সক্রিয় আছে। তো এই আন্তর্জাতিক ক্ষেত্রে মানে আমাদের মূল কথাটা হইতে হবে যে বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই। বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেসব শক্তি কাজ করতে চায়, যেসব ব্যক্তি কাজ করতে চায়, যেসব সংগঠন কাজ করতে চায়, তাদের মধ্যে সংহতি, যোগাযোগ এবং ঐক্য, সেই সাথে সক্রিয়তা, সরবতা, এগুলি বাড়ানোটাই হচ্ছে আমাদের এখনকার সবচেয়ে গুরুত্ব।